নমস্কার। আমি প্রিন্স মন্ডল, নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, নিশ্চিতভাবেই আজকে নবান্ন থেকে করা মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনটি আপনারা দেখেছেন, আমিও দেখেছি। এবং উৎকণ্ঠার সঙ্গে বসেছিলেন সেই সমস্ত চাকরিহারা চাকরি প্রাপকরা, যাদের মধ্যে একটা আশায় বসেছিলেন নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী তাদের স্বার্থে কিছু বলবেন। কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মচারী তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে তার কথাবার্তা শুনে অনেকেই হতাশা হয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। কেন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন? তারা চেয়েছিলেন তাদের যে চাকরি চলে গেছে, রাজ্য সরকার, এসএসসি কর্তৃপক্ষ, শিক্ষা পর্ষদ এদের অপদার্থতার কারণে সুপ্রিম কোর্ট থেকে চাকরি বাতিল করে দিতে বাধ্য হয়, চাকরি চলে যায়। তাদের দাবি ছিল যে এসএসসি কর্তৃপক্ষ, রাজ্য সরকার তাদের ঠিক করতে হবে, তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে, সামাজিক সম্মান ফিরিয়ে দিতে হবে, এবং যে যে পদে চাকরি করতেন সেই স্ব পদে তাদের বহাল রাখতে হবে, এবং তারা কোনো পরীক্ষায় আর বসবেন না। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাদেরকে খুব একটা সন্তুষ্ট করতে পারেননি মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। এবং এই সাংবাদিক সম্মেলন নিয়ে আমার মধ্যে শুধু তাই নয়, বহু মানুষের মধ্যে কিছু প্রশ্ন চিহ্ন জেগেছিল। সেই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আরেকজন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, যারা কিন্তু এই মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত শুরু থেকে শেষ পর্যন্ত। তাদের কাছে আমরা যোগাযোগ করেছিলাম, এই সাংবাদিক সম্মেলনে তাদের প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছিলাম, তারা নিশ্চিতভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু যে যে প্রশ্নগুলো নিয়ে আমার যেখানে যে আমার প্রশ্ন জেগেছে, আমার মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, সেই জায়গাগুলো আপনাদের সামনে একটু উল্লেখ করে দিতে চাই। তা হচ্ছে, একদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বলে দিলেন চাকরির পরীক্ষায় প্রত্যেককেই বসতে হবে, 30শে নভেম্বরের মধ্যে চাকরির পরীক্ষার নোটিফিকেশন জারি হয়ে যাবে, এবং 31শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে, এরকমই কথাবার্তা তিনি বললেন। এবং সেক্ষেত্রে তিনি একথাও বললেন, একদিকে দেখুন চাকরির পরীক্ষার নোটিফিকেশন জারি হবে, পরীক্ষায় বসতে হবে, যারা পরীক্ষা দিতে চাইছেন না তাদের পরীক্ষায় বসতে হবে, মুখ্যমন্ত্রীর সাফ কথা। অন্যদিকে এই যে চাকরি চলে গেছে 26,000 শিক্ষক শিক্ষিকা প্রায়, তাদের যাদের চাকরিতে বহাল রাখা যায়, তাদের চাকরি চলে না যায়, প্যানেল যাতে বাতিল না হয়, তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশকে আবার রিভিউ করবার জন্য রিভিউ পিটিশন দাখিল করেছেন। সেদিকেও হচ্ছে ভরসা রাখতে বললেন রাজ্য সরকারের প্রতি। তা একদিকে পরীক্ষা হবে আর একদিকে রিভিউ পিটিশন, এক্ষেত্রে রিভিউ পিটিশনে কতটা গুরুত্ব থাকছে, এটাও একটা প্রশ্ন জেগেছিল আমার মনে। এই প্রশ্ন নিয়ে আমরা গিয়েছিলাম বিকাশ ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্তের কাছে। এছাড়াও আরেকটা প্রশ্ন, মারাত্মক প্রশ্ন আমার মধ্যে জেগেছিল, তা হচ্ছে এই যে চাকরি হবে, পরীক্ষা যে হবে, নোটিফিকেশন জারি হবে এবং পরীক্ষায় বসতে হবে প্রত্যেককেই, সেখানে পরীক্ষায় তো শুধু এই যে যাদের যাদের চাকরি চলে গেছে তারা তো বসবে না, এই পরীক্ষায় বসবেন যারা এই চাকরি করবার উপযুক্ত বলে মনে করছেন, যাদের এই চাকরিতে বসবার হচ্ছে অধিকার রয়েছে, যারা মনে করছেন এই চাকরিতে তারা বসতে পারেন, তারা প্রত্যেকেই চাকরিতে বসবেন। এই সব বিষয় নিয়ে সেখানে দাঁড়িয়ে যারা শিক্ষকতা করেছেন এতদিন যাবৎ, তাদের অভিজ্ঞতার ভিত্তিতে একটি বাড়তি সুযোগ দেওয়ার কথা তিনি কিন্তু উল্লেখ করেছেন তার সাংবাদিক সম্মেলনে। এক্ষেত্রে কতটা সঠিক পথে এগোবে, বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া যায় কিনা, এখানে কোনো আইনি জটিলতা আছে কিনা, এই বিষয় নিয়েও একটা প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে। সেই কারণেই আমার মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে, সেই কারণেই এই বিষয়টাকে নিয়ে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সুদীপ্ত দাশগুপ্তের কাছে গিয়েছিলাম। কারণ এরা দুজন, এছাড়া আরো আইনজীবী আছে, কিন্তু এনারা দুজন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন বলেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম। আর কথা নয়, এই সাংবাদিক সম্মেলন সম্পর্কে এই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সুদীপ্ত দাশগুপ্ত তাদের কি প্রতিক্রিয়া, আসুন সে কথাগুলো শুনি। নমস্কার, আমি নজরে বাংলা অফিসিয়াল থেকে প্রিন্স মন্ডল কথা বলছি স্যার। হ্যাঁ, বলুন। বলছি, আজকে মুখ্যমন্ত্রী যে হচ্ছে সাংবাদিক সম্মেলনটা করলেন, তিনি একটা কথা বললেন যে সেখানে উনি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন, 31শে মের মধ্যে উনি নোটিফিকেশন জারি করবেন। অন্যদিকে উনি আবার রিভিউ পিটিশনও করছে। আমার প্রশ্ন হচ্ছে, পরীক্ষার প্রস্তুতি যখন নিচ্ছে তাহলে রিভিউ পিটিশনে কি আর কোনো গুরুত্ব থাকছে স্যার? দেখুন, প্রথমত রিভিউর কোনো গুরুত্বই নেই, কারণ যেহেতু এটা কনসেন্ট অর্ডারের এগেনস্টে হয়েছে, কনসেন্ট অর্ডারের এগেনস্টে কোনো রিভিউ বা কোনো অ্যাপিল হয় না। তাই রিভিউতে এমনি কোনো গুরুত্ব ছিল না। আর যেখানে নতুন করে বিজ্ঞপ্তি একবার করে দিয়েছে, আর সেরকম কোনো গুরুত্বই নেই রিভিউ। উনি এই প্রেস কনফারেন্সে আরেকটা কথা বলেছেন স্যার, সেটা হচ্ছে
অভিজ্ঞতার ভিত্তিতে যারা শিক্ষকতা করেছেন অভিজ্ঞতার ভিত্তিতে তাদের একটা বাড়তি সুবিধা দেওয়ার একটা কথা উনি বলেছেন। এটা কি করা যেতে পারে? আইনি কি কোনো জটিলতা হতে পারে এতে আবার? দেখুন, আমি যতদূর জানি, আমার যা মনে আছে, আগের যে রুল ছিল সেই যে নিয়ম, সেই নিয়মে এই অভিজ্ঞতার নম্বর মনে হয় দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। সেই ক্ষেত্রে এবার যদি সেটা করে সেটা সঠিক হবে না। যদি এটা করে তাহলে তো আবার নতুন করে আবার একটি আইনি জটিলতার দিকেই এগোচ্ছে বলেই মনে করা যেতেই পারে, নাকি স্যার? হ্যাঁ, বলতেই পারে। ওকে, অনেক ধন্যবাদ। দেখুন, পরীক্ষা চালু হয়ে গেলে পরে রিভিউর কোনো গুরুত্ব থাকে না। রিভিউ করে উনি এদের ভাওতা দিচ্ছেন, এদের অকারণে প্রবঞ্চিত করছেন। যেই মুহূর্তে পরীক্ষার নোটিফিকেশন জারি হবে, সরকার নিজে সুপ্রিম কোর্টে দরখাস্ত করে বলেছে আমরা পরীক্ষা নেব, সেক্ষেত্রে রিভিউ পিটিশনের কোনো মূল্য নেই, মূল্যহীন রিভিউ পিটিশন। আর একটা কথা উনি যেটা বললেন যে পরীক্ষায় যেহেতু সবার জন্য পরীক্ষা, নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং নতুন কিছু পোস্ট সেখানে ক্রিয়েট করার কথা উনি বললেন। নতুন পোস্ট ক্রিয়েট করলে পরে উনি আরেকটা বেআইনি কাজ করবেন, সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে যাবে। উনি একথাও বললেন যারা অভিজ্ঞতার ভিত্তিতে যারা শিক্ষকতা করেছেন, যারা যোগ্য, অভিজ্ঞতার ভিত্তিতে একটা গ্রেস মার্কস বা একটা বাড়তি সুবিধা দেওয়ার কথা উনি বলেছেন। গ্রেস মার্কস উল্লেখ করেন, একটা বাড়তি সুবিধার কথা বলেছেন। দুর্নীতি করতে অভ্যস্ত, দুর্নীতি করতে অভ্যস্ত, উনি দুর্নীতির কথাই বলেছেন। সম্পূর্ণ বেআইনি আবার একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি যাচ্ছেন, যাতে আবার এই সব চাকরিগুলো বাতিল হয়। আর উনি আর একটা কথাও বলেছেন, সেটা হচ্ছে শেষ কথা আমার, যাদেরকে সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে বেতন তারা পেয়েছিলেন অযোগ্যরা, চিহ্নিত অযোগ্য, তাদের টাকা ফেরত দেওয়ার কথা। উনি তাদের ঘুরিয়ে অন্য কোনো দপ্তরের চাকরির একটা ব্যবস্থা করবেন, এই ধরনের কথাও বললেন তিনি। এটা দুর্নীতি, ওর চিন্তা ভাবনাটা দুর্নীতির মধ্যেই আবদ্ধ আছে। ভদ্রমহিলা দুর্নীতির বাইরে কিছু ভাবতে শেখেননি। অনেক ধন্যবাদ।